আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এটা বোঝার চেষ্টা করব যে কিভাবে নো ট্রেডিং জোন খুঁজে বের করতে হয়। স্টক, ফরেক্স, ক্রিপ্টো, আপনি যে কোনো মার্কেটেই ট্রেডিং করেন না কেন, আপনাকে এটা বুঝতে হবে যে কখন এবং কোন কোন পরিস্থিতিতে ট্রেডিং স্টপ রাখতে হয়। কোথায় গেলে বাই ওপেন করবেন এবং কোথায় গেলে সেল ওপেন করবেন, এটা যেমন বোঝা জরুরি, ঠিক একইভাবে আমাদের এটাও বুঝতে হবে যে কখন এবং কোন কোন পরিস্থিতিতে ট্রেডিং স্টপ রাখতে হয়। আর আমরা যদি এই ব্যাপারটা বুঝতে ব্যর্থ হই, তাহলে যখন তখন যে কোনো জায়গায় ট্রেড ওপেন করে ফেলতে পারি, যেই ট্রেড অথবা আমাদের ওই বিনিয়োগটা সম্পূর্ণই ঝুঁকিতে চলে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটাই ব্যাখ্যা করব যে কিভাবে এবং খুব সহজে আপনি নো ট্রেডিং জোন খুঁজে বের করতে পারেন। তাই আশা করছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, নো ট্রেডিং জোন খুঁজে বের করার জন্য প্রথমেই আমাদের যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, যেমন ধরুন আমি ধরে নিচ্ছি যে মার্কেট এই মুহূর্তে একটি সাইডওয়ে রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাকে আমরা কনসলিডেশন মুভমেন্ট বলি। তো এই ক্ষেত্রে আমরা যেমনটা দেখি সিনারিটা, যে প্রাইস নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, আবার নিচে সাপোর্টে হিট করে আবার উপরে রেসিস্ট্যান্সের দিকে যাচ্ছে। তো এখানে আমাদের ট্রেডিং স্টাইলটা কীরকম হয়ে থাকে, যে এখানে যখন রেসিস্ট্যান্স লেভেলে প্রাইসটা গেল, তো তখন আমরা এখানে একটা রিজেকশন ক্যান্ডেলের জন্য ওয়েট করি। তো প্রাইস যখন দেখি যে না, রেসিস্ট্যান্স হিট করে প্রাইস রিজেকশন দিয়ে আবারও নিচের দিকে আসতেছে, তখন এইখানে আমরা একটা সেল অর্ডার ওপেন করি এবং ধীরে ধীরে সেটা পরবর্তী সাপোর্ট পর্যন্ত আমরা সেই সেলের প্রফিট বুক করার জন্য অপেক্ষা করতে থাকি। আবার তখন যখন আসে যে সাপোর্টের আশপাশে যখন প্রাইসটা চলে আসে, তখন আমরা এখানেও একটা রিজেকশনের জন্য অপেক্ষা করি, যে এখান থেকে যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় প্রাইস রিজেক্ট করে, দেন আমরা ওইটাকে আবার এখানে একটা বাই অর্ডার ওপেন করি, যেটা ধীরে ধীরে আবার উপরের দিকে আমরা রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত সেই ট্রেডটা কন্টিনিউ করি। তো যদি এরকম হয় যে এখানে উপরে রেসিস্ট্যান্স, নিচে সাপোর্ট পেয়ে প্রাইস ওঠানামা করতেছে, কিন্তু একটা সময় এসে মাঝখানে এরকমভাবে প্রাইস খুব ছোট ছোট ক্যান্ডেল করে ঘোরাফেরা করতেছে, কিন্তু আমাদের উপরে রেসিস্ট্যান্স লেভেলেও আসতেছে না, নিচের সাপোর্ট লেভেলেও আসতেছে না। তো এই যে এই সময়টাতে এইখানটাকে আমরা এটাকে আইডেন্টিফাই করব নো ট্রেডিং জোন এরিয়া হিসেবে। কারণ আমরা যদি এইখানে এখন আমরা এখানে কোন হিসাবে ট্রেড করব, যদি আমরা এখান থেকে একটা বাই ওপেন করি, হতেও পারে যে প্রাইসটা নিচের দিকে এসে দেন বাইয়ে যাবে। তো এখানে আমাদের এই বিনিয়োগটা ঝুঁকিতে পড়তে পারে। তো এই যে আমি যে জোনটা ড্র করছি, তো এটা তো ডে ডে চার্টেও হইতে পারে, স্পট চার্টেও হইতে পারে। দেখা গেছে যে নিচে পর্যন্ত আসতে আসতে আপনার বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আবার আমরা যখন এরকম মার্কেট যখন সাইডওয়ে রেঞ্জের ভিতর দিয়ে চলতে থাকে, ফর এক্সাম্পল আমরা তো এরকম সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে ধরে ট্রেড করলাম, আবার কিন্তু আমরা এখানে এরকমভাবেও ট্রেড করতে পারি যে নিচে যখন সাপোর্টে আসলো, এখান দিয়ে যদি প্রাইস ব্রেকআউট হয়, তাহলে কিন্তু আমরা ব্রেকআউট ধরেও ট্রেডিং করতে পারি। কিন্তু যখন এরকম হয় যে এখান থেকে আবার উপরে চলে গেল, তো আমরা উপরে ব্রেকআউট হলে ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করেও আমরা কিন্তু ট্রেড করতে পারি। কিন্তু যখনই আমাদের এই প্রাইসটা উপরেও যায় না, নিচেও যায় না, মাঝামাঝি একটা পর্যায়ে এসে চলতে থাকে একদম ছোট ছোট ক্যান্ডেল করে, তখন এই যে এই এরিয়াটা, এটাকে আমরা আইডেন্টিফাই করব নো ট্রেডিং জোন হিসেবে। কারণ এখান থেকে আপনি যদি বাই ওপেন করেন, তাও আপনার বিনিয়োগ ঝুঁকিতে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনি যদি সেল ওপেন করেন, তবুও আপনার বিনিয়োগ ঝুঁকিতে যাওয়ার সম্ভাবনা থাকে। ফর এক্সাম্পল আমরা যদি আরও বিভিন্ন চার্টের, আমি এটা রিয়েল চার্টে আপনাদেরকে দেখাবো, তারপরে আমি একটু হাতে কলমে বোঝানোর জন্য আমি এইভাবে ড্র করে দেখিয়ে দিচ্ছি। ধরেন যে মার্কেট একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে দিয়ে মুভ করতেছে। হ্যাঁ, তো এখানে আমাদের প্রাইজের ওঠানামাগুলো কীরকম হয়, যে এখান থেকে নিচে নামে, আবার উপরে যায়, নিচে নামে, উপরে যায়। তো এখানে আমরা আমাদের যখন নিচে নামলো, তখন এখান থেকে আমরা খুব সহজেই একটা বাই অর্ডার ওপেন করতে পারি। যখন উপরে গিয়ে আমাদের রেসিস্ট্যান্স কিংবা ট্রেন্ড লাইনে হিট করে, তখন আমরা একটা সেল অর্ডার ওপেন করতে পারি। কিন্তু এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভিতরেও আপনারা অনেক সময় এটা লক্ষ্য করবেন যে প্রাইস নিচেও ঠিক মতো নামতেছে না, উপরেও ঠিক মতো উঠতেছে না, মাঝামাঝি একটা পর্যায়ে ঘুরপাক খাচ্ছে, এবং তখন ক্যান্ডেলের বডিগুলো খুবই ছোট ছোট হয়ে থাকে। তো এমতো অবস্থায় আমরাকে এটাকেও নো ট্রেডিং জোন এরিয়া হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এখানে আমাদের ট্রেডিং প্ল্যান কিংবা ট্রেডিং স্টাইলটা কেমন হওয়া উচিত, যখন এই প্রাইসটা নিচে আসবে, তখন আমরা যদি দেখি যে না, এখানে একটা প্রাইস রিজেকশন দিয়ে ক্যান্ডেল তৈরি করলো,
তো আমরা এটা এখানে একটা বাই অর্ডার ওপেন করতে পারি, অথবা প্রাইস এখান থেকে ব্রেকআউট করে দিল, দেন আমরা একটা ব্রেকআউট ট্রেডিং করতে পারি এখানে। তো যখন মার্কেট কোনোটাই করলো না, আবার যখন এখান থেকে বাইরে যায়, তো আমরা এখানে একটা মানে ক্যান্ডেল রিজেকশনের জন্য, প্রাইস রিজেকশনের জন্য ওয়েট করতে পারি। প্রাইস এখান থেকে যদি নিচে নামে, তখন এটার উপরে যদি ব্রেকআউট না দেয়, দেন আমরা এখান থেকে একটা সেল অর্ডার নিতে পারি, অথবা আমরা এখান থেকে যদি আমাদের প্রাইসটা ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমরা একটা ব্রেকআউট ট্রেডিং করতে পারি। কিন্তু প্রাইস যখন মাঝামাঝি একটা পর্যায়ে এসে চলতে থাকে, তখন এটাকেও আমরা নো ট্রেডিং জোন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো এইভাবে অনেকগুলো এক্সাম্পল আছে যেটা দেওয়া যায় নো ট্রেডিং জোন খুঁজে বের করার জন্য। ধরুন আমরা যখন চ্যানেল ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করি, যে যখন আমাদের মার্কেট কোনো একটা চ্যানেল লাইন ফলো করে চলতে থাকে, তখনও কিন্তু ব্যাপারটা এরকম হয় যে প্রত্যেকটা চ্যানেল লাইনে হিট করে ট্রেন্ড লাইন এবং উপরের প্যারালাল লাইনটা হিট করে মার্কেট চলতে থাকে। তো এমত অবস্থায় আমরা কিন্তু বেশিরভাগ যদি চ্যানেলটা বাই বুলিশ ট্রেন্ডে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা বেশি সাজেস্ট করি সেটা হচ্ছে যে যখনই প্রাইস নিচে আসবে তখনই একটা করে বাই ওপেন করা, এবং বাই ওপেন করলে উপরে গেলে উপরের প্যারালাল লাইনটা যখন টাচ করে তখন আমরা ওই প্রফিটটা বুক করি। তো এরকম অবস্থা যখন চলতে থাকে, তো আমাদের এখানেও কিন্তু ওই সেমভাবে আমরা এখানে ব্রেকআউট যদি দেয় প্রাইস, যে এরকম একটা ক্যান্ডেল করে ব্রেকআউট দিল, দেন আমরা এখানে একটা সেল অর্ডার করতে পারি, অথবা যদি ব্রেকআউটটা উপরের দিকে দেয়, এইভাবে একটা ক্যান্ডেল ব্রেকআউট দিল, দেন আমরা প্রাইস রিটেস্ট করে দেন আবার আমরা বাই অর্ডারের জন্য আমরা ট্রেড নিয়ে থাকি। কিন্তু যদি এরকম হয় যে প্রাইসটা উপরেও গেল না, নিচেও নামলো না, মাঝামাঝি একটা পর্যায়ে গিয়ে প্রাইসটা খুবই প্রাইজের চাপ কমতে থাকে এবং প্রাইসটা ধীরে ধীরে মুভ করতে থাকে, তাহলে এটাকেও আমরা নো ট্রেডিং জোন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো আমি এইভাবে আর না দেখিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে চার্টে। আমরা একটা রিয়েল চার্টে আমরা যদি উদাহরণটা দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। দেখুন আমরা এই মুহূর্তে যে একটা চার্টে রয়েছি, এখানে আমরা যদি দেখি তাহলে এটা আমাদের একটা ট্রেন্ড লাইন। তো মার্কেট এই ট্রেন্ড লাইনটা ফলো করে করে আসতেছিল। তো আসার পরবর্তীতে এখান থেকে ওই যে বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ এর আগে যখন আলোচনা করেছিলাম, তো ওই সমস্ত ব্যাপারের কারণে একটা কিন্তু প্যারাবোলিক মুভ কিন্তু মার্কেট নিচের দিকে দিয়ে দিছে এখানে। তো দেওয়ার পরে মার্কেটটা আবারও রিট্রেসমেন্টের জন্য উপরের দিকে যাচ্ছে। এখন যাওয়ার ফলে এই যে মার্কেটটা এখন যে অবস্থান করতেছে, যেই পরিস্থিতিতে, তো এখান থেকে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এখানে একটা নো ট্রেডিং জোন হিসেবে আমরা এই চার্টটাকে কিন্তু ধরে নিতে পারি। কারণ দেখেন আমাদের এখানে রেসিস্ট্যান্স লেভেলটা হচ্ছে এইখানে। যদি আমরা আগের এই সাপোর্ট যে পেয়েছিল মার্কেট, এই জায়গাগুলো এগুলো যদি আইডেন্টিফাই করি, তাহলে এখানে আমাদের হচ্ছে একটা রেসিস্ট্যান্স জোন। তো এখন আমি এখান থেকে বাই নিব না সেল নিব, তো আমার কাছে কিন্তু এখন কোনো প্রকার কনফার্মেশন নেই। কারণ এই প্রাইসটা যদি ধীরে ধীরে এখানে যদি এইভাবে মুভ করতে থাকে, কারণ তাহলে কিন্তু আমার এখানে বাই নেওয়াও রিস্ক এবং সেল নেওয়াও রিস্ক। কারণ আমার এইখানে আমার ট্রেডটা হবে কখন, এই ক্যান্ডেলগুলো যদি এই উপরের দিকটায় চলে যায়, যাওয়ার পরে আমি যদি আরেকটু জুম করে দেখাই, যখন এই উপরের দিকে চলে আসবে, আসার পরে এখান থেকে যদি এই রেসিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে, তাহলে আমার উপরের ট্রেন্ড লাইন রয়েছে, এই রেসিস্ট্যান্ট লাইন কিংবা ট্রেন্ড লাইনে এসে প্রাইসটা যদি রিজেকশন দেয়, তাহলে এখান থেকে আমি একটা সেল অর্ডার নিতে পারি, তাহলে এই ট্রেডটা হবে আমার জন্য নিরাপদ। অথবা প্রাইসটা যদি এইভাবে উপরের দিক যেতে যেতে যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে দেয়, তাহলে এখানে আমি একটা ব্রেকআউট ট্রেডিং করতে পারি, তাহলে এটাও আমার জন্য হবে নিরাপদ। কিন্তু এখন মার্কেটটা এখানে যেই অবস্থানে রয়েছে, এখান থেকে আমি কি ওপেন করতে পারি, বাই নাকি সেল? এখন আমি যদি ধরি এখান থেকে প্রাইসগুলো উপরের দিকে উঠতেছে, আমি একটা বাই ওপেন করি। এখন হতেও তো পারে এখান থেকে মার্কেট নতুন করে একটা রেসিস্ট্যান্স সাপোর্ট তৈরি করে প্রাইস এখান থেকে আরও নিচের দিকে নামতে পারে, যেহেতু আমাদের সেলে প্রচণ্ড পরিমাণে চাপ রয়েছে। আবার হতেও পারে মার্কেট এখান থেকে সোজা আগের যে ট্রেন্ড লাইন রয়েছে ওইটাকে টেস্ট করার জন্য এই ট্রেন্ড লাইনে এসে আবার এখান থেকেও প্রাইস নিচের দিকে নামতে পারে, কিংবা যেহেতু প্রাইস অনেক নিচে নেমেছে, এখান থেকে আমাদের ব্রেকআউটও হয়ে যেতে পারে, তাই না? এখানে কিন্তু সব কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইটা ক্লিয়ার একটা নো ট্রেডিং জোন। এখানে এই পরিস্থিতিতে আমাদের ট্রেড করা মোটেও উচিত না। আমরা যদি আরও একটা চার্ট দেখে বোঝার চেষ্টা করি, যেমন ধরুন এই একটা চার্টে আমি অবস্থান করতেছি, এখানে আমাদের এটা ছিল
আগের রেসিস্ট্যান্স লাইন ছিল, এখনকার সাপোর্ট হয়ে গেছে, যেহেতু আমাদের এই প্রাইস উপরের দিকে চলে আসছে। তো এইখানে এই সাপোর্ট লাইনটা কিন্তু মার্কেট ব্রেক করে দিছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা রেসিস্ট্যান্স লাইন ছিল বর্তমানে সাপোর্ট, এটাকেও মার্কেট ব্রেক করে দিছে। এখন এই ক্যান্ডেলটা এই জায়গায় অবস্থান করতেছে। এখন এইখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? কারণ যখন এইখানে আমাদের এই রেসিস্ট্যান্স লাইনটা ব্রেক করলো এবং এখানটায় যখন ক্যান্ডেল ক্লোজ করলো, ক্লোজ করার পর পরের ক্যান্ডেলটাও দেখতেছেন শ্যাডোটা এখানে এসে এখানে ক্লোজ করে দিছে। হ্যাঁ, আমি আর একটু বেশি করে ফেলছি। তো এখানে এই যে ক্যান্ডেলের একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, এটা এসে এখানে রিজেকশন দিয়ে উপরে চলে গেছে। তো এখান থেকে যারা ওই সময় বাই ওপেন করতে পারছে তাদের জন্য ট্রেডটা ঠিক আছে। কিন্তু এখন ক্যান্ডেলটা, এটা কিন্তু S4 এর একটা চার্ট, যেহেতু S4 একটা লং টাইম ফ্রেম এবং এই ক্যান্ডেলটার ভেতরে প্রচণ্ড পরিমাণে পিপস রয়েছে। তো বর্তমানে কিন্তু প্রাইসটা একটা মাঝামাঝি পর্যায়ে অবস্থান করতেছে। এখান থেকে সেলে যত টাকা নিচ নামার সম্ভাবনা আছে, অর্থাৎ ডাউনে, এবং উপরের ওঠারও সম্ভাবনা ঠিক ততটুকুই আছে। স্বাভাবিকভাবে এই প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি এমনটা না হয়, আবারও যদি ডাউনে নেমে আসে, তাহলে এই যে মাঝামাঝি পর্যায়ে যে প্রাইসটা অবস্থান করতেছে, এটাকেও আমরা একটা নো ট্রেডিং জোন হিসেবে আমরা বলতে পারি। কারণ এই প্রাইসটা যখন উপরের দিক যাবে, যখন এই রেসিস্ট্যান্স লেভেলে হিট করে, আমরা যখন এইটাকে দেখব যে এই রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেট এটাকে সম্মান করে কিনা। সে যদি এই লেভেলটাকে সম্মান করে, তাহলে এখান থেকে আমরা একটা সেল অর্ডার নিতে পারি, যা টার্গেট হবে এই দিকটায়। হ্যাঁ, আর যদি এখান থেকে প্রাইসটা উপরের দিকে উঠতে উঠতে এদিকে ব্রেকআউট দেওয়া দেয়, তাহলে এখান থেকে আমরা একটা অনায়াসে একটা ব্রেকআউট ট্রেডিং করতে পারি। কিন্তু বর্তমানে প্রাইসটা এখানে যে রয়েছে, এখান থেকে আমরা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তাহলে এটাকেও বলতে পারি আমরা একটা নো ট্রেডিং জোন। আচ্ছা, আমরা যদি আরও একটা চার্ট দিয়ে বোঝার চেষ্টা করি, দেখুন যে এইখানে আমাদের মার্কেটটা একটা কিন্তু চ্যানেল লাইন ফলো করে কিন্তু মার্কেটটা চলতেছিল। তো এই যে চ্যানেল লাইনটা ফলো করে চলতেছে, এখন এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেল লাইনটা কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে না, এই জায়গাটায় চ্যানেল লাইনটা ব্রেক করে ফেলছে। এবং ব্রেক করার পরে যেটা হয়েছে, যে আমরা যদি আরেকটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি, ব্রেক করার পরে যেটা হয়েছে যে প্রাইস একদম প্যারাবোলিক মুভ দিয়ে কিন্তু অনেকটা উপরে চলে আসছে, না এখানে অনেকটাই উপরে চলে আসছে। এখানে আমরা না দেখতে পাচ্ছি কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। যদিও চার্ট জুম আউট করলে ডেলি, উইকলি, মান্থলি এরকম লঙ্গার টাইম ফ্রেম যদি আমরা জুম আউট করি, অবশ্যই সাপোর্ট রেসিস্ট্যান্স দেখা যাবে। কিন্তু বর্তমানে একটা S4 চার্টে এসেও খুব ভালোভাবে কিন্তু এখানে আমরা কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আমরা আসলে কি সিদ্ধান্ত নিতে পারি? এইখানে যারা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করবেন আর কি, তাদের এই বিনিয়োগটা সম্পূর্ণই 50-50 রিস্কে চলে যাবে। আসতেও পারে, আবার যাইতেও পারে। তো এখানে যাওয়ার চান্সটাই সব থেকে বেশি, কারণ এখানে আপনি কি নেবেন, বাই নেবেন না সেল নেবেন। তো এমত অবস্থায় এটাকেও কিন্তু আমরা নো ট্রেডিং জোন হিসাবে বলতে পারি। কারণ এখান থেকে আমাদের এখন এইটার জন্য যদি এই প্রাইসটা আবারও নিচের দিকে এসে যদি এই ট্রেন্ড লাইনটা কিংবা এই চ্যানেল লাইনটার ভ্যালু রয়েছে কিনা এটা টেস্ট করে, অর্থাৎ যেটাকে আমরা বারবার বলি প্রাইস রিটেস্ট। তো এই রিটেস্ট করার পর যদি দেখা যায় যে না, এখান থেকে প্রাইস উপরের দিকেই কন্টিনিউ করতেছে, তাহলে এখান থেকে আমরা একটা ব্রেকআউট ট্রেডিং করতে পারি, তাই না? আর যদি দেখা যাচ্ছে যে না, রিটেস্ট করার সময় এসে আবারও প্রাইস ভিতরে চলে আসলো, তাহলে কিন্তু সেই পুরাতন চ্যানেল লাইন আমাদের ফলো করেই আমাদেরকে ট্রেডিংটা করতে হবে। কিন্তু এই যে একটা প্যারাবোলিক মুভ দিয়ে প্রাইসটা একটা অস্বাভাবিক একটা রেঞ্জের ভিতরে গিয়ে আমাদের প্রাইস ক্লোজ হয়েছে, মার্কেট ক্লোজ হয়েছে। তো এই জায়গাটায় এমতো অবস্থায় আমরা কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, অর্থাৎ প্রাইস সম্পূর্ণই একটি ফাঁকা একটা জায়গায় অবস্থান করতেছে। তো যখনই আমাদের প্রাইসগুলো একদম ফাঁকা পজিশনে, ফাঁকা মাঠে বলা যায় এরকম পজিশনে অবস্থান করে, তখনই আমরা সেটাকে নো ট্রেডিং জোন হিসাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করি এবং এটা বলতে পারি যে এটা একটা নো ট্রেডিং জোন। অবশ্যই আপনাকে যখন বাই ওপেন করবেন কিংবা সেল ওপেন করবেন, আপনাকে কোনো একটা সাপোর্ট ধরে কিন্তু আপনাকে আগাতে হবে, তাই না? সেটা হতে পারে ট্রেন্ড লাইন, সেটা হতে পারে সাপোর্ট রেসিস্ট্যান্স, সেটা হইতে পারে যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু যখনই প্রাইস এরকম একটা ফাঁকা জায়গায় অবস্থান করতেছে, না আছে কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স, না আছে ট্রেন্ড লাইন, কিচ্ছু নাই, তো এই জায়গাটাকে আমরা অবশ্যই এটাকে নো ট্রেডিং জোন হিসেবেই আমরা এটাকে কাউন্ট করব। তো আশা করি আমার এই ব্যাখ্যাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন, বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার।
এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।